2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরম গেস্টরুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। Hi, everyone. TikToker in town. This is Zakaria Jet. Smart TikToker, it's standard video. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আজ যেন এক অন্যরকম জাগরণের ছোঁয়া। চায়না সফরে ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং তার টিম, চীন সফরে সাদেক কায়েম এবং তাদের যে সমালোচনা হচ্ছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, যারা প্লে করেছেন, অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, বলতে পারেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিয়ের পরপরই যেন ভাগ্যের পরিবর্তন শুরু হয়ে গেছে সাদিক কায়েমের। ডাকসুর ভিপি সাদিক কায়েমের কপাল খুলে গিয়েছে বিয়ের পর, এমন বলাবলি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কারণ তিনি সাম্প্রতিক সময়ে চীন সফরে গিয়েছে ডাকসুর 15 জন প্রতিনিধি দল নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে আরও 15 জনের একটা প্রতিনিধি দল চায়নায় চীন দেশে সফরে গিয়েছে চীন দেশের আমন্ত্রণে। অবশেষে জানা গেল কেন তারা চীন দেশে সফরে গিয়েছেন। কোনো রাষ্ট্রীয় কাজে গিয়েছেন নাকি এমনিতেই ঘুরতে গিয়েছেন। সাদিক কায়েম নিজেই জানিয়েছে বিষয়টি, কেন কী কারণে চীন সফরে যাওয়া প্রয়োজন হয়েছে তার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানেই তিনি ক্লিয়ার করেছিলেন যে চীনের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে চীন ভ্রমণে এবং একই সঙ্গে চীনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি 500 সিটের হল নির্মাণ করা হবে ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি বড় একটা সুখবর দিয়েছে ডাকসুর শিক্ষার্থীদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডাকসুর শিক্ষার্থী বা যারা অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে কী সুখবর, কী বার্তা দিল চীন সফর নিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম, সেটা আমরা দেখি, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের, তাহলে জানতে পারবেন সাদিক কায়েমের চীন সফরের উদ্দেশ্য কী। Hi, New everyone. TikToker in town. This is Zakaria Jet. Smart TikToker, it's standard video. Zakaria bhai, I am with you. Zakaria bhai, I am with you. In every problem. এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম। তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শিরদাঁড়াকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরম গেস্টরুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশি শক্তি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরম গেস্টরুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসী শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে, আমরা কিন্তু ইস্তিহারে এটা বলি নাই, ইস্তিহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হইতে হলে সবচেয়ে ভালো হইতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপ হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো মানুষ এখান থেকে তৈরি হয়েছে। শহীদ আবরার ফাহাদের খুনিদের মতো মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, আমার যারা ছোট ভাই বোনরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তাদের এখান থেকে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে শহীদ আবু সাঈদদের মতো মানুষ তৈরি হবে, যারা তাদের দুই হাতকে প্রসারিত করে পুরো জাতিকে নতুন বা উজ্জীবিত করবে।
এখান থেকে শহীদ নোমানির মতো মানুষ তৈরি হবে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছিল, একাই তার শিক্ষার্থী এবং তার জনশক্তিদের জন্য সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল। এখান থেকে শহীদ আব্দুল মালেকের মতো মানুষ তৈরি হবে, যে শহীদ মালেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই 60-এর দশকে শিক্ষা ব্যবস্থার উপর কথা বলেছিল, এবং সেই শিক্ষা ব্যবস্থা ছিল নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিকভাবে সে সৎ হবে এবং সে আগামীর জন্য প্রস্তুত হবে। সেই শিক্ষা ব্যবস্থার কথা বলার পরে পুরো অডিয়েন্স তার কথা দ্বারা প্রভাবিত হয়েছিল। ওই সময় যারা কালচারাল ফেসিস্ট চক্র ছিল, পতিত ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, হাসান হক ইনু, তারা শহীদ আব্দুল মালেকের মেধার কাছে পরাজিত হয়ে যখন মালেক এই সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে যে তার হল ফজলুল হক মুসলিম হলে যাচ্ছিল, তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিল। এই শহীদ মালেকের জীবনে যদি আমরা পড়ি, শহীদ মালেক সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল, একই সাথে তার আল্লাহর সাথে সম্পর্কের জায়গায়, তার আধ্যাত্মিক জায়গায় অসাধারণ মানুষ ছিল। সারাটা জীবন যতদিন সে বেঁচে ছিল সে কল্যাণের কাজ করেছে, সত্যের পথে মানুষদেরকে ডেকেছে, তার বন্ধু বান্ধবরা তার দ্বারা উপকৃত হয়েছে, প্রভাবিত হয়েছে। তো এই শহীদ মালেকের মতো আমাদের এই ক্যাম্পাস থেকে মানুষ তৈরি হতে হবে। এই মানুষ যদি তৈরি হতে পারি, তাহলে আমরা যতদিন এই সমাজে থাকবো, এই সমাজের মানুষরা আমাদেরকে সবসময় আমাদেরকে শ্রদ্ধা করবে, এবং আমরা যখন চলে যাব আমাদের কথা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। একই সাথে আমি আজকে যারা এখানে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তোমরা এখন যে ক্যাম্পাসে আছো, এই ক্যাম্পাসটা আমরা শহীদদের রক্তের উপর পেয়েছি। তোমরা যদি আগের একটু ক্যাম্পাসের চিত্রগুলো দেখো, ফেসিবাদী কাঠামো যখন ছিল 16 বছরে, এই ক্যাম্পাসে গণরুম, গ্যাস রুম কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ধরনের অধিকার ছিল না। প্রত্যেকটা হলে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, রাতে দিনে দিনের পর দিন জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ভাইয়ের পিছনে রাজনীতি করানো, ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে বসায় রাখা, তাদের বিভিন্ন ধরনের নেত্রীরা আসে, নেতারা আসে, প্রধানমন্ত্রী আসে, সেটার জন্য প্রোটোকল দেওয়ানো, এই ধরনের বাজে সংস্কৃতির মধ্যে দিয়ে এখানকার শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে। এবং এই যে সংকট বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সারা বিশ্বব্যাপী আছে, সবাই চাই আবাসন সংকটটা দূর হোক, কিন্তু কৃত্রিম ভাবে এই আবাসন সংকটটা তৈরি করে রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে সিট না পায়, তাদেরকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়, সিটের জন্য বড় ভাইদের কাছে যেতে হবে, এরপর তাদেরকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই ক্যাম্পাস বাস্তবায়ন করবে। কিন্তু আজকে জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী এই ধরনের দাসত্বের রাজনীতির কবর আমরা রচনা করেছি। এখন এই ক্যাম্পাসটা তোমাদের হাতে দিয়ে গেলাম, তোমরা যদি ইউনাইটেড থাকো, তোমরা যদি তোমাদের শির দ্বারাকে উঁচু রাখো, তোমরা যদি এই গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে, এই ফাও খাওয়া রাজনীতির বিরুদ্ধে, এই পেশি শক্তি রাজনীতির বিরুদ্ধে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে কথা বলতে পারো, তাহলে এই ক্যাম্পাসে আর কখনো গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরবে না ইনশাআল্লাহ। আমি কি তোমাদের থেকে সেই কমিটমেন্টটা নিতে পারি? তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং এই যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট দূর করার জন্য ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা গত 7.5 মাস ধরে আমরা কাজ করছি। আমরা প্রতিদিন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এটার কাজ শুরু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। হল যদি আমরা তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে হলটা দিয়ে, হলের সিট দিয়ে দিতে পারতাম সেটা খুবই ভালো হতো, কিন্তু হল নির্মাণ হওয়ার জন্য একটু সময় লাগবে। আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি, তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা। তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকার একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএস যেসব 15 জন সদস্য চায়না যাচ্ছি, চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে, এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুতই ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? ইতিমধ্যে প্রকল্পের টাকা চলে এসেছে। প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্নভাবে রিভিউ, তারা এটাকে দেরি করতে চাচ্ছে। যেই সংকটটা সবার আগে দূর করা দরকার, সেই সংকটটা তারা দূর না করে তারা যেটা হয় ওই যে বিভিন্ন ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে তারা এটাকে ফেলে দিচ্ছে। তো তারা চায়, আমার কাছে মনে হচ্ছে, আবার সেই পিছনের রাজনীতির দিকে ফিরে যাওয়া। তারা এই আবাসন সংকটটাকে কৃত্রিম ভাবে রেখে দিয়ে আবার আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দাসের মতো করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা এই মেয়াদের মধ্যে হল নির্মাণগুলোর কাজগুলোর শুরু করে দেবো ইনশাআল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অগ্রগতির জন্য জানতে গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা রিভিউ করতে দিয়েছে এবং তারা দ্রুত শুরু করবে। কিন্তু কত দ্রুত সেটা তো আমরা এখন আস্থা রাখতে পারছি না, কারণ তোমরা জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা
প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, এই মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তা আমরা প্রথমে বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা এই মসজিদে একটু সংস্কার করে দেন। আমাদের এখানে বোনদের জন্য, নারীদের জন্য ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায়ও নামাজ পড়ার মতো খুবই ময়লা স্যাঁতসেঁতে অবস্থা। তো তারা বললো আমাদের কাছে ফান্ড নেই। তো ফান্ড যখন ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে, আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আমাদের অ্যালুমনাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম, 3.5 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম। সেন্ট্রাল মসজিদের আপৎকালীন যে সংস্কারগুলো দরকার সেটা হলো, মসজিদের মধ্যে এসি স্থাপন করলাম। নারী আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা সেটাকে আমরা বড় করলাম। এই এসি স্থাপন করার পরে আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, এখন পর্যন্ত আমরা এসিতে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারি নাই। ইলেকট্রিসিটি কানেক্ট করার কথা ছিল, তখন কিন্তু বলেছিল 1 মাসের মধ্যে আমরা তোমাদেরকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দেবো। কিন্তু এখন প্রায় 2.5 মাস হয়ে গেল, তারা এখন পর্যন্ত এই আমাদের সিটগুলো, আমাদের এসিগুলোতে ইলেকট্রিসিটি তারা কানেক্ট করে দেয় নাই। তো এখন সর্বশেষ মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে বলেছেন এই মাসের মধ্যেই এসি স্থাপন কাজ শুরু হবে। ইতিমধ্যে সাব স্টেশন স্থাপন করা হয়েছে। আমরা আশা রাখতে চাই এই মাসের মধ্যে ইনশাআল্লাহ এসি স্থাপন হবে এবং মুসল্লিদের সুন্দরভাবে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে অনাবাসী শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন বাস এবং শনিবারের বাস সার্ভিস চালু হয় না কখনো। আমরা সেটা দায়িত্ব নিয়ে, আমরা কিন্তু ইস্তিহারে এটা বলি নাই, ইস্তিহারের বাইরে এটা কাজ, সেটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা যখন প্রশাসনকে বলেছি, প্রশাসন বলতেছে আমাদের কাছে ফান্ড নাই, তখন আমরা নিজেরা ইউজিসিতে গেলাম। ইউজিসিতে গিয়ে 4.5 কোটি টাকার ফান্ড আমরা নিয়ে আসছি। ছাত্রী এবং ছাত্রদের জন্য, যারা অনাবাসী শিক্ষার্থীরা আছে তারা যেন সুন্দর করে আসতে পারে, তাদের জন্য শনিবারের বাস সার্ভিস এবং হলো সান্ধ্যকালীন বাস সার্ভিস ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লা পর্যন্ত ইতিমধ্যে বাস সার্ভিস চালু হয়েছে। আরো কিছু জেলায় আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ, তোমাদের সাথে বসে তোমাদের পরামর্শের আলোকে সেটাও আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং আরেকটি জিনিস যেটা এখানে আমার ভালো লাগছে, এখানে অনেক বোনেরা এসেছে, নারী শিক্ষার্থীরা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 104 বছরের ইতিহাসে নারীদের জন্য কোনো জিমনেশিয়াম হয় নাই। আমরা তোমাদের জন্য প্রায় 70 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডের মধ্যে তোমাদের জন্য আমরা নারীদের জন্য জিমনেশিয়াম স্থাপন করেছি। জিমনেশিয়ামের কাজ শেষ, আশা করছি তোমরা যাবা। এবং ছাত্রদের জন্য, তোমাদের জন্য যে জিমনেশিয়াম আছে সেটাকে আমরা আধুনিকায়ন করার জন্য কাজ করছি। সেন্ট্রাল ফিল্ডের আমল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকার একটা বাজেট নিয়ে এসেছি, টাকা নিয়ে এসেছি, চেক সব আছে। কিন্তু প্রশাসনের যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই কাজগুলো আমাদের যেভাবে অগ্রগতি হওয়া দরকার সেই অগ্রগতি আমাদেরকে হতে দেয় নাই। এর বাইরে আমাদের ছাত্রী বোনদের জন্য মাতৃত্বকালীন ছুটি, সেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কার্যকর হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় শিশির মনির ভাই যেটা বলেছেন, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, গবেষণা করা, আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা। এবং এর বাইরে এইখানকার ক্যাম্পাসের হচ্ছে শিক্ষার্থীরা রাজনীতি করবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তো এই ডাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য একাডেমিক ক্যালেন্ডারের যে কমিটি আছে সেই কমিটির তালিকাভুক্ত করেছি। তো আশা করছি ইনশাআল্লাহ ডাকসু নির্বাচন প্রতি বছর হবে এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশে তারা প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং এই ডাকসুতে তারা নির্বাচিত হয়েছে, তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আজ যেন এক অন্যরকম জাগরণের ছোঁয়া। কিন্তু এই জাগরণ কোনো সাধারণ উৎসবের নয়, এটি একটি সুশৃঙ্খল, সুপরিকল্পিত এবং চমকপ্রদ রাজনৈতিক মাস্টার স্ট্রোকের গল্প। রাজনীতির চিরাচরিত পেশিশক্তি, বিশৃঙ্খলা আর গাদাগাদি করে দাঁড়িয়ে থাকার যে নোংরা সংস্কৃতি বাংলাদেশ দেখে অভ্যস্ত, আজ তার কফিনে শেষ ব্রেকটি ঠুকে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। শিবিরের আয়োজন মানেই যে ব্যতিক্রম কিছু, শিবিরের রাজনীতি মানেই যে শৃঙ্খলার এক দুর্ভেদ্য দুর্গ, আজ নবীনবরণ অনুষ্ঠানটি যেন তারই এক জীবন্ত, স্পন্দিত এবং অকাট্য প্রমাণ। চোখ ধারানো সাজসজ্জা, ঘড়ির কাঁটা ধরে চলা শৃঙ্খলা এবং জমকালো ইভেন্টের ঝলকানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা আজ আক্ষরিক অর্থেই প্রফুল্ল এবং মুগ্ধ। তাদের চোখে মুখে কোনো রাজনৈতিক দলের জোরপূর্বক মিছিলে যাওয়ার ক্লান্তি বা ভয় ছিল না, ছিল এক নতুন এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসের স্বপ্ন পূরণের আনন্দ। আর এই আনন্দের রেশ ধরেই আজকের এই নবীনবরণ পরিণত হয়েছিল এক পলিটিক্যাল এবং কালচারাল থ্রিলারের ক্লাইম্যাক্সে। অনুষ্ঠানের শুরু থেকেই ছিল এক অদ্ভুত আকর্ষণীয় গাম্ভীর্য এবং উষ্ণ অভ্যর্থনার মিশেল। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য কোনো সস্তা স্লোগান বা রাজনৈতিক চাপিয়ে দেওয়া আদর্শের মহড়া ছিল না। এর বদলে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পরম সম্মানের উপহার, পবিত্র কোরআন এবং অত্যন্ত উন্নত মানের দামি একটি ব্যাগ। শুধু উপহার দিয়েই দায়িত্ব শেষ করেনি শিবির। একজন নতুন শিক্ষার্থী যখন গ্রাম বা মফস্বল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল এক ক্যাম্পাসে পা রাখে, তখন তার চোখে মুখে থাকে হাজারো বিভ্রান্তি। কোথায় ক্লাস, কোথায় লাইব্রেরি, হলের নিয়ম কানুন কি, কোথায় সস্তায় ভালো খাবার পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা, ক্যাম্পাসে টিকে থাকতে হলে কি করতে হবে আর কি করা যাবে না। শিবির আজ সেই কাজটি করেছে অত্যন্ত প্রফেশনাল এবং আধুনিক কায়দায়। তারা নবীনদের হাতে তুলে দিয়েছে এক পূর্ণাঙ্গ এবং দারুণ গাইডলাইন। একজন অভিভাবক যেভাবে তার সন্তানকে পথ চলতে শেখায়, ঠিক সেভাবেই শিবিরের এই গাইডলাইন প্রতিটি নবীনের হৃদয়ে এক বিশাল আস্থার জায়গা তৈরি করে নিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের কথাতেই আজ অত্যন্ত স্পষ্টভাবে
প্রতিফলিত হয়েছে। তবে পুরো অনুষ্ঠানটি শুধু গাম্ভীর্যে আটকে থাকেনি, এতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস এবং নিখাদ বিনোদনের অভাবনীয় ছোঁয়া। পুরো ইভেন্টকে সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং প্রাণবন্ত করে তুলেছিল ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে এবং অনুষ্ঠান স্থলে থাকা নজরকাড়া সব প্ল্যাকার্ড। চিরাচরিত রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত, রসিকতাপূর্ণ এবং থট প্রভোকিং এই প্ল্যাকার্ডগুলো সবার নজর কেড়েছে। বিশেষ করে এই গুপ্ত লেখা একটি প্ল্যাকার্ড পুরো ক্যাম্পাসে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে এবং ভাইরাল হয়ে গেছে। এই একটি প্ল্যাকার্ডই প্রমাণ করে যে শিবিরের কর্মীরা শুধু শৃঙ্খলাই বোঝেন না, বর্তমান প্রজন্মের মনস্তত্ত্ব, কৌতূহল এবং ট্রেন্ড সম্পর্কেও তারা কতটা আপডেট। নবীনরা এই প্ল্যাকার্ডগুলোর সাথে দাঁড়িয়ে সেলফি তুলেছেন, হাসছেন এবং এক নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বাদ নিচ্ছেন। কিন্তু এই জমকালো আয়োজনের আসল চমক, বা যাকে বলে থ্রিলারের সবচেয়ে বড় এবং মাস্টারমাইন্ড টুইস্ট, তা তখনও বাকি ছিল। অনুষ্ঠানের মঞ্চে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর ভিপি সাদিক কায়েম উঠলেন, তখন পুরো ভেন্যু ফেটে পড়ল বাঁধভাঙ্গা উল্লাসে। সাদিক কায়েম এখন আর কেবল একজন ছাত্রনেতা নন, তিনি পরিণত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় আস্থার প্রতীকে। আর সেই আস্থার প্রতিদান দিতে গিয়েই আজ তিনি এমন এক মেগা ঘোষণা দিলেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে কোনো ছাত্রনেতা দেওয়ার সাহস বা কল্পনাও করেনি। ডাকসু ভিপি অত্যন্ত দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে আর নোংরা, অস্বাস্থ্যকর গণরুমে গাদাগাদি করে 50 জনের সাথে রাত কাটাতে হবে না। বছরের পর বছর ধরে চলা এই অমানবিক প্রথার চিরস্থায়ী অবসানের জন্য তারা এক যুগান্তকারী মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। তিনি জানালেন, শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের আধুনিক আবাসিক সুবিধা নিশ্চিত করতে চীনের সহায়তায় 3000 কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এই ড্রিম প্রজেক্টকে চূড়ান্ত রূপ দিতে খুব শিগগিরই ডাকসুর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। 3000 কোটি টাকার এই প্রজেক্টের ঘোষণা যেন পুরো ক্যাম্পাসে এবং জাতীয় রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। যেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো হলের সিট দখল, ক্যান্টিনে ফাও খাওয়া আর নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত, সেখানে একজন ডাকসু ভিপি আন্তর্জাতিক মানের কূটনীতি এবং মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সাদিক কায়েমের এই একটিমাত্র ঘোষণা ছাত্র রাজনীতির প্রচলিত সমীকরণকে এক ধাক্কায় অন্তত কয়েক দশক সামনে এগিয়ে নিয়ে গেছে। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি হলো শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের এক সুনির্দিষ্ট এবং ভিশনারি রোডম্যাপ। সাধারণ শিক্ষার্থীরা যখন শুনলেন যে তাদের ভবিষ্যতের জন্য এত বড় একটি আন্তর্জাতিক চুক্তি হতে যাচ্ছে, তখন তাদের উচ্ছ্বাস আর বাঁধ মানেনি। তারা বুঝতে পেরেছেন এবার সত্যি সত্যি ক্যাম্পাসে মেধা এবং উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানটি গভীরভাবে বিশ্লেষণ করলে একটি রূঢ় অথচ চরম সত্য চিত্র চোখের সামনে ফুটে ওঠে। ছাত্রদল, ছাত্রলীগ বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো আজ কোথায় দাঁড়িয়ে আছে? বছরের পর বছর ধরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পেশিশক্তি, দখলদারিত্ব, স্লোগান সর্বস্ব এবং মেধাশূন্য রাজনীতির চর্চা করেছে, শিবিরের আজকের এই একটি মাস্টার ক্লাস আয়োজন প্রমাণ করে দিয়েছে যে প্রচলিত এই ছাত্র সংগঠনগুলো শিবিরের সাংগঠনিক দক্ষতা এবং ভীষণের ধারের কাছেও নেই। সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা, সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝার ক্ষমতা এবং ভবিষ্যৎমুখী ভীষণ, সব দিক থেকেই শিবির আজ নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। বাম সংগঠনগুলো হয়তো এখনো সেকেলে স্লোগান আর দেয়ালে চিকা মারার মাঝে আটকে আছে। ছাত্রদল হয়তো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর পদ দখলের খেলায় মত্ত, আর নেতার গাড়ির পেছনে দৌড়ানে মত্ত। আর ছাত্রলীগ তো তাদের অতীত অপকর্মের ভারে আজ ইতিহাস থেকে সম্পূর্ণ বিতাড়িত। আর ঠিক এই বিশাল শূন্য স্থানটিতেই এক নীরব, সুশৃঙ্খল এবং অত্যন্ত শক্তিশালী বিপ্লব ঘটিয়ে ফেলল ইসলামী ছাত্র শিবির। তারা প্রমাণ করলো রাজনীতি মানেই সাধারণ ছাত্রদের সিট দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা নয়, বরং রাজনীতি মানে হলো ছাত্রদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। নবীনদের হাতে পবিত্র কোরআনের মতো নৈতিকতার শিক্ষা তুলে দেওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর জন্য 3000 কোটি টাকার মেগা প্রজেক্টের স্বপ্ন দেখানোই আসল নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের এই দিনটি হয়তো এক নতুন রাজনৈতিক রেনেসার সূচনা হিসেবেই লেখা থাকবে, যেখানে থ্রিলার, সাসপেন্স আর উন্নয়নের এক অকল্পনীয় বাস্তবতায় ঢাকা পড়ে গেছে বিরোধীদের সমস্ত প্রোপাগান্ডা। সাদিক কায়েম এবং শিবিরের এই নতুন মেরুদণ্ডী এবং ভিশনারি রাজনীতির সামনে দাঁড়িয়ে বাকি ছাত্র সংগঠনগুলোকে এখন নতুন করে নিজেদের অস্তিত্বের হিসাব কষতে হবে, কারণ সাধারণ ছাত্ররা আজ তাদের রায় দিয়ে দিয়েছে আর তারা পেছনের দিকে তাকাতে রাজি নয়। দর্শক, শিবিরের এই আয়োজনটিকে কিভাবে দেখছেন আপনি? জানান মন্তব্যের ঘরে। চায়না সফরে যাচ্ছেন ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং তার টিম। চীন সফরে সাদেক কায়েম এবং তাদের যে সমালোচনা হচ্ছে, চীন সফরে যাচ্ছেন ডাকসুর আলোচিত ভিপি সাদেক কায়েম, সদ্য বিবাহিত ভিপি সাদেক কায়েম। তার সাথে যাচ্ছে শান্তা ইসলাম, জুবায়ের, SM ফরহাদ, ফাতেমা তাসনিম জুমা সহ মোট 15 জনের একটি বিশাল দল। সেখানে তারা কি করবেন, কেন করবেন,
তাদের এই খরচ মেটাবে কে? এই যে তারা চীন যাচ্ছে, 15টা মানুষ, তারা এতদিন চীনে থাকবে, ঘোরাঘুরি করবে, এই টাকা কে দিবে? মঞ্জুর আলম পান্না, আব্দুল তুষার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু মুখ চাপড়ে বসে আছে এই প্রশ্ন তোলার জন্য। কিন্তু শাহাবুদ্দিন ছুপ্পু লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে যে সে শপিং করে, এইটা তাদের মনে আসবে না। যাই হোক, চীন সফরে যাবে মূলত, সেখানে এটা একটি সরকারি সফর। এই সফরের সকল খরচ এবার বহন করবে চায়না। তারপরও প্রশ্ন তুলবে সুপ্পুরা বা 71 টিভিরা, ইন্ডিয়া টিভি, ডিবিসি টিভিরা। এই ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি, দিন ইসলাম সত্য মিথ্যার দ্বন্দ্বে ডিবিসি নিউজ একটি খবর প্রচার করেছে যে এক লোক আরেক লোককে মারছে, তাদের মাথায় কোনো টুপি ছিল না। এটা ঢাকার বাইরের ঘটনা, কিশোর গ্যাংয়ের ঘটনা। কিন্তু যে মারছে তার মাথায় টুপি ফরাই দিছে ডিবিসি, ইসলামকে ফ্রেমিং করার জন্য। এই ঘটনার আপনি কিভাবে প্রতিবাদ করবেন? মানসিক প্রস্তুতি নেন, নাইলে ধেয়ে আসছে ধাড়ি টুকুর উপরে আরেক নতুন অত্যাচার। তারেক রহমান কিছু করবে না, সে এগুলো দেখবে। তো সেখানে সাদেক কায়েম কি করবেন, কবে ফিরবেন এবং কি সমালোচনা হতে পারে সাদেক কায়েমের বিরুদ্ধে? সাদেক কায়েম সেখানে তাদের টিমের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-1 শিক্ষককে সাথে নিতে পারতেন। এটা একটা ব্যাপার হতে পারে না? নিতে পারতো, তাইলে সমালোচনা একটু কমে যেত। আরেকটা মজার কাণ্ড ঘটাইতে পারতো সাদেক কায়েম, সেটা হইল ওয়াকারকে আমন্ত্রণ জানাইতে পারতো, ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধানকে, যে আপনি আমাদের সাথে চীন সফরে আসেন, আমাদের নেতৃত্ব দেন। তাহলে এই যে ডাকসুর এরা যে বাধা দিচ্ছে, তারা হল করতে দিচ্ছে না, তারা মসজিদের রিনোভেশন করতে দিচ্ছে না, তারা খেলার মাঠ করতে দিচ্ছে না, হ্যাঁ, 2-2.5 কোটি টাকা এনে দিচ্ছে, তারপরে এরা করছে না। যখন ওয়াকারকে নিয়ে যাইতো তখন এগুলা সব কুত্তার লেজের মতো বাঁকা হয়ে যাইত। যাই হোক, দেখি আমরা মূলত নিউজে কি লিখছে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীনা দূতাবাসের আমন্ত্রণে 7 দিনের চীন সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 7 দিনের জন্য যাচ্ছেন। শনিবারে অর্থাৎ 16ই মে গতকাল সন্ধ্যা 7টার দিকে ডাকসুর ভিপি সাদেক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। তাহলে এখানে বেসিক্যালি আপনার যারা ছিল সেই কিউরিসিটিটা আমাদের সবার বেশি। প্রটোকলের দিক দিয়ে ডাকসুর 1 নম্বর নেতা সাদেক কায়েম, তাই না? দ্বিতীয় কে? SM ফরহাদ, খুব স্বাভাবিকভাবে। তৃতীয় কে? মহিউদ্দিন খান, AGS। 4 নম্বরেই কিন্তু ফাতেমা তাসনিম জুমা। বুঝতে পারেন, জুমার প্রটোকলে অনেক মর্যাদা, ডাকসুর হিসাবে তার অনেক মর্যাদা ফাতেমা তাসনিম জুমার। এরপরে আছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা প্রকাশনা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্নি, ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, খুব সফল সম্পাদক সে আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। কিন্তু এখানে নাই কেন আমাদের এই সর্বমিত্র চাকমা কোথায়? সর্বমিত্র চাকমা কেন চীনে যাচ্ছে না? সে কি কারোর বুদ্ধি ধরেছে, নাকি সে অসুস্থ, নাকি অন্য কোনো বড় ধরনের সমস্যা আছে? সর্বমিত্র চাকমা যাওয়াটা ডিজার্ভ করে এখানে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সে কেন যাচ্ছে না বা তাকে কেন নেওয়া হয় নাই, এই জিনিসটি বেশ প্রাণীদানযোগ্য। প্রশ্ন জাগে না আপনার? এটা একটা বিশাল রহস্যময় প্রশ্ন, সর্বমিত্র কেন যাচ্ছেন না? আচ্ছা, এরপরে তারা সেখানে গিয়ে কি করবে সেটা আমাদের এক নজরে আমরা দেখি। সপ্তাহব্যাপী এই সফরে ডাকসু প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। অর্থাৎ তরুণদের সম্ভাব্যতা যাচাই করা হবে। বাংলাদেশের তরুণরা চীনের তরুণদের মতো কিভাবে সম্ভাবনাময় তরুণ হয়ে উঠতে পারে, উদ্যোক্তা হতে পারে,
চিন্তাশীল হতে পারে, গবেষক হতে পারে, বা সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে তারা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তারা ধারণা দিবে। এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা সভা সেমিনারে অংশগ্রহণ করবে। এখন কথা হলো, এই যে তারা ডাকসুর নেতা নেত্রীরা গেল, নির্বাচিত হলো, এদেরকে ফাতেমা তাসনিম জুমা কি শুভেচ্ছা জানাতে পারতো না? এই কথাগুলো রেসপন্স করবেন আমাকে। এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। ফাতেমা তাসনিম জুমা শুভেচ্ছা জানাতে পারতো, আবির শুভেচ্ছা জানাতে পারতো না? ছাত্রদলের সভাপতি শুভেচ্ছা জানাতে পারতো না? এমনকি হইতে পারতো না যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, আবির সহ তাদেরকে বিমানবন্দরে দিয়ে আসছে? কত একটা সৌজন্যতা! এরা বিয়ের দাওয়াতে আসে না, ছোট লোকগুলা, এরা বিমানবন্দরে যাবে। এটা হইলো দুঃখজনক। কত সৌহার্দ্য ভাবতো পৃথিবীর মানুষ, ছাত্রদলকে কত মহান ভাবতে পারতো, তাই না? পারতো না? আরো দুর্দান্ত দুর্বার অনেক কিছুই থাকতে পারত। এই কারণেই দেখা গেলে এরা আসলে জনবিচ্ছিন্ন এক গণধিকৃত সরকার হিসাবে বা জাতি হিসাবে মানুষের পাশে উপস্থিত। এই কারণেই ভারত 54 বছর যাবৎ আমাদেরকে ডিস্টার্ব দিতে পারে, আমাদেরকে ছোট করে রাখতে পারে, বিভেদ সৃষ্টি করে। ওই বিভেদের ফাটলে যে স্পেস তৈরি করা হয়, স্পেস থাকে, সেখানেই তাদের দালালরা ঢুকে প্রথম আলো দিন সুযোগ খুঁজে সমালোচনা করার। আওয়ামী লীগ আসে, সেই স্পেসেই খালি ফাটলের তারা বসে, ফাটল ধীরে ধীরে বড় হয়, দূরত্ব তৈরি করে। এভাবেই এক সময় নিজেদের মধ্যে কলহ তৈরি হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। অবশ্যই ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের বলার কি রয়েছে, কি বলবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই এটি লিখবেন যে ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই চীন সফর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে? আর আপনারা কি মনে করেন, সাদিক কায়েমের হাত ধরেই কি পরিবর্তন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কি মনে হয় আপনাদের? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, সর্বোপরি একটা কথা বলতে চাই, যারা নানাভাবে নানাবিধ সমালোচনা করছিল গত কয়েকদিন ধরে, যে হঠাৎ করে বিয়ের পরপরই কেন চীন সফর, কী করতে চীনে গেল, চীন দেশে কেন ভ্রমণ করতে গেল, ডাকসুর 15 জন প্রতিনিধি দল কেন গেল, ডাকসুর ভিপি সাদিক কায়েম কেন চীন সফরে গেল, এরকম যারা বিতর্কিত মন্তব্য করছিল, সমালোচনা করছিল, তাদের কড়া জবাব হয়েছে এই ভিডিওটা। আশা করছি আপনারা জানতে পেরেছেন কি কারণে গিয়েছে। তিনি অবশ্যই একজন ভিপির যে দায়িত্ব, কর্তব্য, যেটা করা উচিত ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য, সেটাই তিনি কিন্তু করছেন এবং সেই রাষ্ট্রীয় কাজেই কিন্তু তিনি গিয়েছেন চীন সফরে। সুতরাং যারা সমালোচনা করছেন তারা কখনোই ভালো চায় না। শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কিছু আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু হোক, ভিপি সাদিক কায়েমের হাত ধরে তারা কখনোই সেটা চায় না। সেটাই আবারও প্রমাণ হলো। শুভকামনা জানাই এবং ধন্যবাদ জানাই ডাকসুর ভিপি সাদিক কায়েমকে। তিনি যেভাবে ছাত্রদের মান উন্নয়নের যে কাজ করতেছে, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা পরিবর্তন করছে, উন্নয়ন করছে, সেজন্য ভালো থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন জানাবেন। আল্লাহ হাফেজ।